কেমন আছেন মুভিম্যানের প্রিয় বন্ধুরা? আবারও চলে আসলাম আপনাদের জন্য এক অ্যাকশন প্লাস সায়েন্স ফিকশনাল মুভি নিয়ে। আমাদের দর্শকেরা খুব ভালোভাবেই জানে আমরা শুধু মুভি রিভিউ করি না, আমরা মুভি থেকে আপনাদের জন্য এমন কিছু গল্প বের করে নিয়ে আসি যা আপনাদেরকে ভাবতে শেখাবে, আপনাদেরকে চিন্তা করতে শেখাবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে সহায়তা করবে। আজও আপনাদেরকে হতাশ করব না। গল্পের শেষে আমাদের প্রিয় দর্শকদের জন্য রয়েছে স্পেশাল সেগমেন্ট। তো আজ যে গল্পটা বলতে যাচ্ছি তার নাম ব্যুরো 749। নামটা যেমন রহস্যময়, এই নামধারী প্রতিষ্ঠানের কাজও ঠিক তেমনই রহস্যময়। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। আর আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। মুভি শুরু হয় একটা পাহাড় ধ্বংসের কাহিনীকে কেন্দ্র করে। সায়েন্টিস্টরা এখানে রহস্যময় কিছু খুঁজতে থাকে। সেখানে তারা কিছু দিনমজুরদের সাহায্য নেয়, কিন্তু হঠাৎ করেই একটা বিস্ফোরণে পাহাড় ধসে পড়ে। এতে বেশিরভাগ শ্রমিকই মাটি চাপা পড়ে সেখানে মারা যায়। দুই একজন যারা বেঁচে যায় তাদেরকেও হাসপাতালের বেডে মরার মতো পড়ে থাকতে দেখা যায়। শুধু যে আহত হয়েছে এমনটাও না, তাদের হাতে পায়ে এক ধরনের ভাইরাসের মতো কিছু একটা লক্ষ্য করা যাচ্ছিল। প্রাথমিকভাবে মনে হয় এটা তেজস্ক্রিয় কোনো পদার্থের কারণে হয়েছে। এমনটা দেখে বিজ্ঞানীরা আরো তৎপর হয়ে যায়, আর আরো খোঁড়াখুড়ি করার পর তারা সেখানে অদ্ভুত রকমের একটা কঙ্কাল খুঁজে পায়। অদ্ভুত বলার বড় কারণ, এটা মানুষের কঙ্কালের মতো হলেও তার পিঠের দিকে দুইটা বড় রকমের হাড় দেখতে পাওয়া যায়। মূলত হাড়গুলো দেখে বোঝাই যাচ্ছিল এটা বড় কোনো ডানা। ভাবতে পারছেন, একটা ডানাওয়ালা মানুষের কঙ্কাল। কঙ্কালের সাথে আরো কিছু মেটালের ভাঙা ভাঙা টুকরো আশেপাশে পাওয়া যায়, যা পৃথিবীর কোনো মেটালের টুকরো ছিল না। বুঝতেই পারছেন এলিয়েন গন্ধ পাওয়া যাচ্ছে। আর এই খবর ব্যুরো 749 নামক বিশ্ব গোয়েন্দা সংস্থার কাছে চলে যায়, আর তারা সেখানে এসেই সম্পূর্ণ জায়গাটা সিল করে দেয়। আসলে ব্যুরো 749 হচ্ছে এমন একটা সংস্থা যারা বিশ্বের সব গোপন তথ্য সংগ্রহ করত। যেমন আমাদের পৃথিবীতে এরিয়া 51-এ কি হয় তা আমরা কেউ জানি না, এমনকি আমেরিকার প্রেসিডেন্টও এটা জানে না। এখানে মহাকাশ সহ বিভিন্ন ভাইরাস, এলিয়েন নিয়ে গোপনে গবেষণা করা হয়। এদিকে দেখা যায় ওই বিস্ফোরণের পর যত ওয়ার্কাররা হাসপাতালে ভর্তি ছিল তারা সবাই আস্তে আস্তে মারা যাচ্ছিল। সেখানে একজন নারী ওয়ার্কারও ছিল, আর অ্যাক্সিডেন্টের সময় সে প্রেগনেন্ট ছিল। এই অসুস্থ অবস্থায় সে একটা ছেলের জন্ম দেয়। ছেলেটা সুস্থ থাকলেও তার মাকে আর বাঁচানো সম্ভব হয়নি। একটা শিশু তার মায়ের পেটে কতটা সুরক্ষিত থাকে এই সিনটা তার উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে। বাচ্চাটা দেখতে স্বাভাবিক ছিল না, কারণ তার পিঠেও একটু উঁচু হাড় ছিল। এটা কোনো স্বাভাবিক বাচ্চা না, কিছু একটা গরমিল তো অবশ্যই আছে। এরপরে 18 বছর পরের কাহিনী দেখানো হয়। এখানে একটা ছেলেকে উঁচু দালানের উপরে বসে থাকতে দেখা যায়, আর এই ছেলেটার নাম ছিল মাসান। মাত্রই যে অদ্ভুত রকমের বাচ্চাটার কথা বলছিলাম, মাসান আসলে সেই বাচ্চাটাই। জন্মের সময় তার মা মারা গিয়েছিল, তবে তার মাও ওই বিশেষ ভাইরাসে আক্রান্ত ছিল। তাই মাসানের ভেতরেও এক অদ্ভুত সুপারন্যাচারাল পাওয়ার চলে আসে, আর এই পাওয়ার অ্যাক্টিভেট হলেই তার পেছন থেকে বড় একটা আগুনের পাখা বের হয়ে আসে। মনে করতে পারছেন কি? শুরুতেই পাহাড়ের ভেতরে একটা কঙ্কাল পাওয়া গিয়েছিল যার পাখা ছিল ঠিক তেমনই। তবে মাসান এখনো জানে না তার এই পাওয়ারটা সে কিভাবে ব্যবহার করতে পারে। শুধু সে ব্যবহার করতে জানে না এমনটাও না, সে এইরকম শক্তি চায়ও না। তার এই ধরনের আজগবি শক্তি একদমই পছন্দ না, কারণ তার ক্লাসমেটরা তার এই পাওয়ার নিয়ে প্রায়ই তাকে বাজে মন্তব্য করত। বিশেষ করে তার পেছনের পাখা বের হওয়া নিয়ে সবাই হাসাহাসি করত। মাসানের জন্মের সাথে সাথেই তার মা মারা গিয়েছিল। এজন্য ছোটবেলা থেকেই সে ডেভিড আর তার স্ত্রী জুলিয়ার সাথে বড় হয়েছে। আসলে ডেভিড ব্যুরো 749 এর প্রধান ছিল, আর তারা দুজন মিলেই মাসানকে নিজেদের সন্তানের মতো করে মানুষ করেছে। ডেভিড মাসানের সব শক্তি সম্পর্কে জানলেও তাকে লোকের চোখ থেকে আড়াল করে রাখত, বিশেষ করে ব্যুরো 749 থেকে। কারণ তারা যদি মাসানের এই বিশেষ ক্ষমতা সম্পর্কে জানতে পারে তাহলে তাকে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করবে। আর এই ভয়েই ডেভিড সবসময় মাসানকে ব্যুরো থেকে বাঁচিয়ে রেখেছে। এমনকি সে মাসানকে এক ধরনের বিশেষ ওষুধ দিত, যাতে করে সে নিজের পাওয়ারকে কন্ট্রোল করে রাখতে পারে। এই বিশেষ ওষুধ খেলে মাসানের শক্তি সহজে প্রকাশ পেত না। পরের সিনে দেখা যায় ডেভিডের কাছে ব্যুরো থেকে একটা মেইল এসেছে। সেখানে দেখা যায় বিশাল আকৃতির এক মনস্টার, যেটা দিনের পর দিন আকারে বড় হয়ে যাচ্ছে। আর সেই সাথে ছোট কিছু মনস্টারকেও দেখানো হয়। ছোট হলেও এটা অনেক ভয়ানক একটা মনস্টার। শহরের পাশের সমুদ্রের পানিতে এই মনস্টারগুলো ভেসে বেড়াচ্ছে। এই ছোট্ট মনস্টারগুলো দেখতে কিউট হলেও এরা আসলে অসম্ভব রকমের ভয়ানক। এদের প্রধান কাজ হচ্ছে বড় মনস্টারটাকে শক্তি দেওয়া। এরা যে প্রাণীকে ধরে তার উপর নিয়ন্ত্রণ করে ফেলে, এমনকি তাকে ধীরে ধীরে মেরেও ফেলে। বড় মনস্টারটাকে কোনো অস্ত্র দিয়েই থামানো যাচ্ছিল না। তাই ব্যুরো সায়েন্টিস্টরা চেষ্টা করছিল ছোট মনস্টারগুলোকে কন্ট্রোল করতে, কারণ এটাকে যদি কন্ট্রোল করা যায় তাহলে হয়তো বড় মনস্টারের শক্তি কিছুটা কমানো যাবে। আর এসব দেখে ডেভিড অনেক চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারছিল এই মনস্টারটাকে কন্ট্রোল করতে ব্যুরোর লোকজন মাসানের সাহায্য চাইবে, আর তারা যখন তখন মাসানকে খুঁজতে চলে আসবে, কারণ তাদের ধারণা মাসান তার সব শক্তি দিয়ে মনস্টারটাকে মেরে ফেলতে সক্ষম। এই ধারণাটাও একদম উড়িয়ে দেওয়া যায় না। মাসানের জন্মের সাথে ওই মনস্টারের সম্পর্ক রয়েছে। পরের দিন ব্যুরো থেকে অনেক লোক পাঠানো হলো মাসানকে খুঁজতে, কিন্তু তাদের আসার আগেই ডেভিড আর জুলিয়া সেখান থেকে মাসানকে পালিয়ে যেতে বলে। ব্যুরোর লোকেরা ডেভিডের বাড়িতে এসে সব জায়গায় খুঁজেও মাসানকে কোথাও খুঁজে পায় না। তবে ব্যুরো সায়েন্টিস্টরা ড্রোনের মাধ্যমে তাকে শনাক্ত করে ফেলে। এমনকি তারা রাস্তায় চেকপোস্ট বসায়, চারিদিকে ঘেরাও করে রাখে। এমন অবস্থা দেখে মাসান গাড়ি থেকে নেমে যায়। ব্যুরোর লোকেরা তার পিছু নিতে থাকে। সবার চোখকে ফাঁকি দিয়ে মাসান ভিড়ের ভেতরে প্রবেশ করে, আর সে দৌড়ে ট্রেনে ঢুকে যায়। আর ট্রেনের ভেতরে ঢুকতেই তার টনক নড়ে। সে খেয়াল করে তার আশেপাশে কেউ নেই। তার আর বুঝতে বাকি থাকে না পুরোটাই একটা ট্র্যাপ ছিল। সে তখন বাইরে তাকিয়ে দেখে ট্রেনে কেউ উঠছে না। এক কথায় বলা যায় সে ধরা খেয়ে গেছে। চিন্তা করে দেখেন কতটা বুদ্ধি খাটিয়ে তাকে আটকে ফেললো ব্যুরো
ব্যুরোর লোকেরা। মেট্রোর ভেতরে সে একটা ফুটফুটে সুন্দর মেয়ে দেখতে পায়। মেয়েটার নাম জেনি। মাসান তাকে অনেক ছোটবেলা থেকেই চেনে। মাসান মূলত তার ছোটবেলাটা ব্যুরোর হেডকোয়ার্টারেই কাটিয়েছে। সেখানে তার সমবয়সী অনেক বাচ্চা ছিল, আর তাদের সবার মধ্যে বিভিন্ন সুপারন্যাচারাল পাওয়ার ছিল, আর তাদের সবার উপরেই ব্যুরোর লোকেরা এক্সপেরিমেন্ট চালাতো। ছোটবেলায় যখন মাসান সেখানে থাকতো তখন সবাই তাকে নিয়ে অনেক ঠাট্টা মশকরা করতো। সবার বিভিন্ন সুপার পাওয়ার থাকলেও মাসানের বিষয়টা ছিল ভিন্ন, কারণ অন্য কারো পাখা ছিল না, আর এই পাখা নিয়ে সবাই তাকে পাখি, বাদুর এসব বলে বিরক্ত করত। সেখানে একমাত্র জেনি তার সাথে ভালো ব্যবহার করত, তাই সে জেনির উপরে ভরসা করত। জেনিকে দেখে সে একটু শান্ত হয়। জেনি মাসানকে ব্যুরোতে যেতে রাজি করায়। একটা বিষয় খেয়াল করে দেখেন, যে কাজ এত এত ফোর্স আর্মি দিয়ে হয়নি, সেটা শুধুমাত্র একটা মেয়ে মানুষের চোখের পলকেই হয়ে গেছে। পুরুষ মরলেও পুরুষই থাকে, এদের স্বভাব কখনো ঠিক হবে না ভাই। বন্ধুরা, এর পরের দৃশ্যে কি হয় জানেন? মাসান জেনির পেছন পেছন শান্ত ছেলের মতো ব্যুরোর ভেতরে চলে আসে। সেখানে অনেক রকমের মনস্টার দেখে, আর তাদের উপর ব্যুরোর লোকেরা রিসার্চ করছিল। আর এখানেই ছোটবেলার বাকি হারামি বন্ধুগুলোর সাথেও তার দেখা হয়ে যায়। যদিও তারা এখন অনেক ভালো হয়ে গেছে, তারা অনেক দায়িত্বশীল হয়ে গেছে। ছোটবেলায় তাকে নিয়ে অনেক মজা করলেও এখন সবাই তাকে সুন্দরভাবে ওয়েলকাম করে। অন্যদিকে ডেভিড তখন জানতে পারে মাসানকে ব্যুরোর লোকেরা ধরে ফেলেছে, আর এটা জেনে সে খুবই চিন্তায় পড়ে যায়। মাসানকে ব্যুরোর প্রধানের কাছে আনা হয়। সে মাসানকে বলে, দেখো, আমরা একটা বড় সমস্যার মধ্যে আছি। মনস্টারকে কাবু করার কোনো পদ্ধতি আমরা খুঁজে পাচ্ছি না। তুমি আমাদের সব থেকে বড় ভরসা। পাহাড় ধ্বংসের সময় যে মেটালগুলো পাওয়া গিয়েছিল, আর সেগুলোর সাথে তোমার কোনো না কোনো কানেকশন আছে। তোমার মাও যখন তোমাকে জন্ম দেয় তখন থেকেই তোমার উপরে আমরা নজর রাখছি। তাই আমরা চাই তুমি এই মনস্টারটাকে শেষ করতে আমাদের সাহায্য করো। আমার বিশ্বাস এই কাজ একমাত্র তুমিই করতে পারবে। কিন্তু মাসান তো উল্টা চিল্লাপাল্লা শুরু করে দেয়, আর বলতে থাকে, আমি পারবো না। আমার এসব ঝামেলা জড়াতে একটু ইচ্ছা করে না। আপনারা যা খুশি করেন, আমি কোনো রকমের সাহায্য করতে রাজি না। জেমস একটু মুস্কি হেসে বলে, তুমি যদি আমাদের সাহায্য না করো তাহলে নিজের কাছের মানুষদেরকে হারাতে হবে। আমার একটা ইশারায় যথেষ্ট ডেভিড আর জুলিয়াকে মেরে ফেলার জন্য। তাই যা করবে ভেবে চিন্তে করবে। আপনারা তো জানেন ছোটবেলা থেকেই মাসান অনাথ, আর তাকে বাবা মায়ের মতো যত্নে লালন পালন করেছে ডেভিড আর জুলিয়া। আর তাদেরকে মেরে ফেলা হবে এটা শুনেই মাসান একটু ভয় পেয়ে যায়। তাই সে বাধ্য হয়ে জেমসের কথায় রাজি হয়ে যায়। তার উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট চালানো শুরু হয়, কিন্তু সবার আগে মাসানের পাওয়ার অ্যাক্টিভেট করতে হবে। আর তাই পাওয়ার অ্যাক্টিভেট করার জন্য তার উপর রিমোট কন্ট্রোলের একটা বল দিয়ে বিভিন্নভাবে হামলা করা হয়। তবে এতে তার পাওয়ার অ্যাক্টিভেট হওয়া তো দূরের কথা, সে নিজেকেই রক্ষা করতে পারে না। আসলে এখানে একটা চিন্তার বিষয় আছে। আমরা জীবনে ততক্ষণ আগাতে পারি না যতক্ষণ নিজের ভেতরের জেদ কাজে না লাগাই। এদিকে একের পর এক আঘাতে তার অবস্থা নাজেহাল। সে আদমরা হয়ে যাচ্ছে, তবুও তার পাওয়ার অ্যাক্টিভেট হচ্ছে না। এমনটা দেখে এক বিজ্ঞানীর খুব মায়া হয়। সে জেমসকে বলে, এই এক্সপেরিমেন্ট বন্ধ করুন, তা না হলে মাসান মারা যাবে। কিন্তু জেমস বলে, বলের সংখ্যা বাড়িয়ে দাও। এদিকে মার খেতে খেতে যখন মাসান আলু ভর্তা হয়ে যাচ্ছিল, তখন তার চোখে ছোটবেলায় কিছু স্মৃতি ভেসে ওঠে। তার সহপাঠীরা তাকে অনেক বেশি জ্বালাতন করত, আর এটাই ভাবতে ভাবতে তার মনের মধ্যে প্রচন্ড অভিমান নাড়া দিয়ে ওঠে। আর তাই রাগে মাসানের মাথার সব তার ছিঁড়ে যায়, আর সাথে সাথেই তার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। এমনকি বলগুলো চারিদিকে ছিটকে গিয়ে পড়ে। পুরো ল্যাব সহ ব্যুরোর হেডকোয়ার্টার কেঁপে ওঠে। মাসান নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে না পেরে অজ্ঞান হয়ে যায়, আর তার পেছনে পাখা বের হয়ে আসে। সেই সাথে তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে ইলেকট্রিক শক দিতে হয়। মাসানের ব্যাগে ব্যুরোর লোকেরা কিছু ঔষধ পায়। এগুলো ডেভিড তাকে খেতে দিত, যাতে মাসানের পাওয়ার সবসময় কন্ট্রোল থাকে। অজ্ঞান অবস্থায় সে এক অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখে ওই ভয়াবহ মনস্টার তাকে মেরে ফেলছে। তার পেটের ভিতর মনস্টারের লম্বা সুচালো একটা পা ঢুকিয়ে দিয়েছে। আর জ্ঞান ফিরে আসতেই সে ভয়ে চারিদিকে ভাঙচুর করে সেখান থেকে পালিয়ে যেতে চায়। কিন্তু জেমস তাকে ধরার পদ্ধতি আগে থেকেই বের করে রেখেছিল। সে মাসানকে আবারও আটকে ফেলে। এবার তাকে শেষ ওয়ার্নিং দেয়, আর বলে, এরপর যদি এমন করো তাহলে মনে রেখো, এসব ধমকানো টমকানো আর হবে না। সোজা তোমার বাবা মাকে মেরে ফেলবো। সুতরাং এই ভুল পরে আর করার কথা ভেবো না। তাকে এবার লোহার একটা শক্ত জেলে আটকে রাখা হয়। আর জেনিকে বলা হয় মাসানের উপর বিশেষ নজর রাখতে, কারণ একমাত্র জেনির কথাই মাসান শুনতো। বাকি সায়েন্টিস্টরা তখন সেখানে এসে জানায় সমুদ্রের মনস্টারটা আরো বড় হচ্ছে, আগের থেকে দ্বিগুণ আকৃতির হয়ে গেছে সে। আর এভাবে চলতে থাকলে সপ্তাহখানিকের মধ্যেই পুরো শহর ধ্বংস হয়ে যাবে, এমনকি সামুদ্রিক ইকোসিস্টেম ভেঙে পড়বে। দ্রুত কোনো একটা পদক্ষেপ না নিলে সবকিছু শেষ হয়ে যাবে। আর সেই সাথে তারা এটাও জানায় মাসানের ব্যাগের মধ্যে যে ওষুধগুলো পাওয়া গিয়েছিল সেটা মূলত মাসানের পাওয়ার কন্ট্রোল করে রাখতো, আর তাকে কিছুদিন এই ওষুধ থেকে দূরে রাখলে তার সম্পূর্ণ পাওয়ার অ্যাক্টিভেট হবে। সবকিছু শুনে জেমস একটু চিন্তায় পড়ে যায়। জেমস মাসানের শক্তি পরীক্ষা করতে চায়, তাই তাকে ছোট মনস্টারের সামনে নিয়ে এসে বলে, তুমি এই মনস্টারটাকে কন্ট্রোল করো, এর সাথে কথা বলার চেষ্টা করো। কিন্তু মাসান রাজি হয় না। এতে জেমসের রাগ কন্ট্রোলের বাইরে চলে গেলে সে মাসানের ঘাড় ধরে তাকে কাছের সাথে চেপে ধরে। ছোট্ট মনস্টারটা তার পাওয়ার অনুভব করতে পারে। মনস্টারটা তাকে একটা ভয়ানক দৃশ্য দেখায়। আসলে এই মনস্টারটা কি করতে চায়, কিভাবে সারা পৃথিবী ধ্বংস করতে চায় তা বোঝায়। আর তারা মাসানকেও তাদের সাথে যোগ দিতে আমন্ত্রণ জানায়। এইসব দেখে সে অনেক বেশি ভয় পেয়ে গিয়ে দ্রুত সেখান থেকে সরে যায়। কিন্তু
সে কি দেখেছে সেটা কাউকেই বলে না। এদিকে সায়েন্টিস্টরা সব ডাটা চেক করে জানায় তাদের মধ্যে কিছু না কিছু কথাবার্তা তো অবশ্যই হয়েছে। এটা বুঝতে পেরে জেমস তাকে ওই মেটালের টুকরোগুলোর কাছে নিয়ে আসে। এত বছর ধরে ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে এই মেটালগুলোকে একসাথে জোড়া লাগানোর অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই তারা সফল হচ্ছিল না। মাসান সেখানে পা রাখতেই মেটালগুলো নিজে নিজে অ্যাক্টিভেট হয়ে যায় আর জোড়া লাগতে শুরু করে। আর এখানেও সে একটা স্বপ্ন দেখে। 3টা এলিয়েন তাকে জানায় এগুলো কোনো মেটালের টুকরো না, এটা তাদের স্পেসশিপের কোর। তার সাহায্য ছাড়া এই স্পেসশিপ ঠিক হবে না। এটা ঠিক না হলে তারা মুক্ত হবে না, আর যদি তারা মুক্ত না হয় তাহলে এই বড় মনস্টারটাকে মারা সম্ভব না। আর তাই যত দ্রুত সম্ভব তাদেরকে মুক্ত করতে হবে। মূল ঘটনা হচ্ছে আজ থেকে আনুমানিক 50,000 বছর আগে ওই মনস্টার পৃথিবীতে আসে, আর তাকে থামানোর জন্য এই 3টা এলিয়েনও তার পেছন পেছন এসেছিল। কিন্তু তখন মনস্টারটা কিছুটা ছোট আর দুর্বল ছিল। তাকে কন্ট্রোল করে স্পেসশিপে করে নিয়ে যেতে চেয়েছিল এই 3 এলিয়েন, যাতে করে মানবজাতি ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। তারা থামানোর চেষ্টা করেছিল, কিন্তু মনস্টারটা তাদের উপর হামলা করে। আর এই হামলা থেকে বাঁচতে না পেরে স্পেসশিপটা টুকরো টুকরো হয়ে যায়। এজন্য স্পেসশিপের কোরের ভিতরেই এই 3 এলিয়েন নিজেদেরকে বন্দী করে রাখে। আর পর্যাপ্ত শক্তি না থাকায় তারা এই কোরগুলোকে একসাথে করতে পারছিল না। তারপরেও অনেক কষ্ট করে তারা ওই মনস্টারটাকে বিশাল এক পাহাড়ের তলে আটকে রাখতে সক্ষম হয়েছিল। মূলত পানি পেলেই এই মনস্টারটা জীবিত হয়ে ওঠে। শুরুতেই আমরা যে পাহাড় ধসের কাহিনীটা দেখেছিলাম, ওই পাহাড়ে বিজ্ঞানীরাই বিস্ফোরণ করিয়ে খননের কাজ সহজ করতে চেয়েছিল। আর ওই বিস্ফোরণের কারণেই মনস্টারটা সহজেই সেখান থেকে মুক্তি পেয়ে যায়। বিস্ফোরণের সময় মনস্টারের শক্তি চারিদিকে ছড়িয়ে গিয়েছিল, যার প্রভাবে অনেক ওয়ার্কার সহ মাসানের মাও মারা গিয়েছিল। তবে তার আগেই মাসানের শরীরে ওই শক্তি ঢুকে গিয়েছিল। পাহাড়ের মধ্যে এই এলিয়েন আর স্পেসশিপের কোরগুলো রাখা ছিল, আর মনস্টারের শক্তির সাথে সাথে এই কোরের শক্তিও মাসানের ডিএনএতে ঢুকে গিয়েছিল। ঠিক এই কারণেই মাসানই একমাত্র ব্যক্তি যে এই অসম্ভব কাজকে সম্পূর্ণ করতে পারবে, মানে মনস্টারকে মারতে পারবে। আর এই সবকিছু দেখার পর মাসান একদম হতাশ হয়ে যায়। তখনই তার শক্তি আবারও অ্যাক্টিভেট হতে শুরু করে, ফলে সবগুলো কোর একে একে জোড়া লাগতে থাকে। একদিকে কোরগুলো জোড়া লাগছিল, অন্যদিকে ছোট্ট মনস্টার দুর্বল হতে থাকে। এখানে হিসাবটা খুব সহজ, মাসানের শক্তি দিয়েই কোরটা ঠিক করতে হবে। কোর ঠিক হলে ছোট মনস্টারগুলো দুর্বল হবে। ছোট মনস্টার যেহেতু বড় মনস্টারের শক্তি যোগায়, সেহেতু বলাই যায় এইভাবেই বড় মনস্টারটাকে দুর্বল করা সম্ভব। এখানে সব থেকে বড় সমস্যা ছিল মাসানের পাওয়ার কন্ট্রোল করা। সে এখনো জানেই না কিভাবে তার নিজের শক্তি কন্ট্রোল করতে হয়, আর তাই একটা সময় গিয়ে সে তার নিজের শক্তি অতিরিক্ত ব্যবহার করায় কন্ট্রোল হারিয়ে ফেলে, আর সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এজন্য কোরটা একটুর জন্য সম্পূর্ণ হতে গিয়েও আর সম্পূর্ণ হতে পারে না। ছোট মনস্টারগুলো আবারও সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়। এখন সব থেকে জরুরি হচ্ছে মাসানের নিজের পাওয়ার কন্ট্রোলে রাখা। কিন্তু এদিকে কোর ঠিক করার সময় বড় মনস্টারটা টের পেয়ে যায়, আর সেই শহরে এক ধরনের বিশেষ ধোঁয়া ছড়িয়ে দেয়। এই ধোঁয়ার কারণে শহরের সব পাখিরা ভয়ঙ্কর দানবের রূপ নেয়। সারা শহর পুরো লন্ডভন্ড করে ফেলে। সব দানবীয় পাখি মিলে বড় মনস্টারের চারপাশে একটা বিশাল ঘেরাও বানায়, যাতে করে তাকে কেউ মারতে না পারে। পরিস্থিতি খারাপ দেখে জেমস অনেক বেশি টেনশনে পড়ে যায়। সে ব্যুরোর হেডকোয়ার্টারে আগুন লাগানোর নাটক সাজিয়ে সব ইমার্জেন্সি দরজা খুলে দেয়, যাতে মাসান সেখান থেকে পালানোর সুযোগ পায়। মাসানও এমন পরিস্থিতি দেখে বেশি কিছু না ভেবেই পালাতে শুরু করে। পালানোর সময় তার সাথে রাস্তায় টিনা নামের একটা মেয়ের সাথে দেখা হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে মাসান প্রথমবার জিনির জন্য ধরা খেয়েছিল। ওর মনে হয় তাও শিক্ষা হয়নি, ও আবারও আরেকটা মেয়ের খপ্পরে পড়তে যাচ্ছে। টিনা বলে, আমাকেও সাথে নিয়ে যাও, আমিও এখানে আটকে আছি। ওরা আমাকে জোর করে আটকে রেখেছে। মাসান সহজ সরল একটা ছেলে, তার কথা শুনে তাকে সাথে করে নিয়ে যায়। জেমস তখন একসাথে বাকি সুপার পাওয়ারওয়ালা সবাইকে পাঠিয়ে দেয় মনস্টারটাকে আটকানোর জন্য। অ্যাটলিস্ট এতে যদি কিছু মানুষের জীবন বাঁচানো যায়। জেমস এই সমস্যা নিয়ে কথা বলার জন্য ডেভিডের কাছে আসে। সে বলে, আমি জানি তুমি মাসানকে পাওয়ার কন্ট্রোল করার জন্য ওই ওষুধ দিয়েছো। তোমাকে বলা হয়েছিল শুধু তাকে দেখে রাখতে, পাওয়ার কন্ট্রোল করতে না। বুঝতে পারছেন? তার মানে শুরু থেকেই মাসানের জীবনে যা কিছু ঘটছিল সবকিছু ব্যুরোর লোকেদের প্ল্যান মোতাবেকই হচ্ছিল। তখন জেমস ডেভিডকে আরো বলে, তুমি কেন এই কাজ করতে গেলে? এটা তো এখন ক্লিয়ার হয়ে গেছে ডেভিড এখনো ব্যুরোর জন্যই কাজ করছিল। ডেভিড তখন উত্তরে বলে, আমি মাসানের সাথে থাকতে থাকতে তার প্রতি অনেক দুর্বল হয়ে গেছি, নিজের ছেলের মতো মনে করতে শুরু করেছি। আর আমি মাসানকে হারাতে চাই না। তার এই শক্তি প্রয়োগ করতে গিয়ে হয়তো বড় ধরনের কোনো বিপদ হতে পারে, তাই আমি চাই না মাসান এমন বিপজ্জনক কোনো কাজ করুক। এমনকি মাসানও তার এই পাওয়ার চায় না, সে একটা সাধারণ জীবনযাপন করতে চায়। অন্যদিকে মাসান তখন টিনাকে নিয়ে পালিয়ে একটা বারের ভেতরে চলে আসে। সেখানে জুলিয়া তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখনই বড় মনস্টারটা সাগর থেকে বের হয়ে বাইরের দিকে চলে আসে, আর মনস্টারটা কাছাকাছি আসার কারণে মাসানের পাওয়ার আবারও অ্যাক্টিভেট হয়ে যায়। সে প্রচন্ড ব্যথা অনুভব করে, দ্রুত পাওয়ার কন্ট্রোল করার জন্য ওষুধ খেয়ে নেয়। কিন্তু ওষুধে কোনো কাজ হয় না, কারণ জেমসের কথা মতো টিনা তার ওষুধ বদলে দিয়েছিল। দেখলেন বন্ধুরা, আগেও বলেছিলাম এই ছেলেটা আগে একবার একটা মেয়ের জন্য ধরা খেয়েছে, আবারও একই ভুল করলো। কি আপনারা আবার মাসানের মধ্যে নিজেদের দেখতে পাচ্ছেন না তো? না মানে আমাদের বারবার ধোকা খেয়েও শিক্ষা হয় না। যাই হোক, কাহিনীতে ফেরা যাক। যেহেতু এটা ভুল ওষুধ ছিল, মানে টিনাকেও বিউরোওয়ালারাই প্ল্যান করে পাঠিয়েছে, তাই মাসানের শক্তি কন্ট্রোলের বাইরে চলে যায়। আর মুহূর্তে সে একজন ভয়ঙ্কর দানবে রূপান্তর হয়। তার পেছন থেকে বড় এক পাখা বের হয়ে আসে। সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, কোনোভাবেই স্থির হতে পারছিল না। এটা দেখে সেখানে উপস্থিত সবাই হাসাহাসি করতে থাকে। সবাই তাকে বাদুর বলছিল, এমনকি ভিডিও করছিল। তাদের এমন আচরণে মাসানের ছোটবেলার কাহিনী মনে পড়ে যায়, যখন তাকে সবাই মিলে এমন বুলি করত। আর সে আরো বেশি রেগে গিয়ে তার কন্ট্রোল
হারিয়ে ফেলে। আর তখনই এন্ট্রি হয় জেমসের। সে এসে বাকিদেরকে বলে মাসানকে ধরে ফেলতে। তারা মাসানের শরীরে বেহুশ করার একটা ইঞ্জেকশন পুশ করে। বেহুশ হওয়ার ঠিক আগ মুহূর্তেই সে দেখতে পায় জেমস টিনাকে শাবাশি দিচ্ছে। এটা দেখে সে অনেক বেশি কষ্ট পায়। বেহুশ হওয়ার পর তাকে বাকি সুপার হিরোরা একটা খাঁচায় আটকে বিউরোর দিকে নিয়ে যাচ্ছিল। আর ঠিক মাঝ রাস্তায় তার জ্ঞান ফিরে আসে। সে তার শক্তি ব্যবহার করে গাড়ি থেকে বিস্ফোরণের মতো বাইরে বের হয়ে আসে। মাসানের পালানোর খবর শুনে জেমস আবারও ডেভিডের কাছে চলে আসে। তার ধারণা সে পালিয়ে এখানেই আসবে, কিন্তু জেমস দেখতে পায় ডেভিড অনেকগুলো ওষুধ বানিয়ে রেখেছে। জেমস তার কাছে জানতে চায় যে এতগুলো ওষুধ কেন বানিয়েছো। ডেভিড উত্তরে বলে, আমি এত বছর ধরে মাসানের উপর গোপনে একটা এক্সপেরিমেন্ট চালিয়ে গেছি। যেই ওষুধে মাসানের শক্তি কন্ট্রোলে থাকে, সেই ওষুধ যদি আমরা অনেক বেশি পরিমাণে মনস্টারটাকে দিতে পারি, তাহলে তার শক্তিও কন্ট্রোলে রাখা যেতে পারে, আর তখন তাকে মারতে আমাদের খুব বেশি কষ্ট হবে না। আসলে এখানে ডেভিডের আইডিয়াটা খারাপ ছিল না। সে মাসানকে বিপদে না ফেলে এই সমস্যার সমাধান করতে চেয়েছিল। জেমস তাকে বোঝায় যাতে সে মাসানকে বিউরোতে পাঠায়, কারণ তার হেল্প না পেলে কোটি কোটি মানুষ মারা যাবে। প্রথমে বিষয়টাতে রাজি না থাকলেও ডেভিড বাকি অসহায় মানুষদের কথা ভেবে অবশেষে রাজি হয়। সে মাসানের ব্যাগে থাকা ট্রাকারের মাধ্যমে তাকে খুঁজে বের করে। মাসান একটা বিল্ডিং এর ছাদে একা একা বসেছিল। সেখানে গিয়ে ডেভিড তাকে বলে, আমি বিউরোর কথা মতো তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করছি, আমাকে ক্ষমা করে দিও। আমি চাই না তুমি মনস্টারের মতো হয়ে যাও, কিন্তু তোমার একটু সাহায্য সমস্ত মানুষদেরকে বাঁচাতে পারে। তাই আমার মনে হয় তোমার বিউরোর কথা মেনে নেওয়া উচিত। এটা শোনার পর মাসান অনেক বেশি উদাস হয়ে যায়। সে যাদের সব থেকে বেশি আপন ভাবতো তারাও কিনা তাকে এত বড় ধোকা দিল। সারাটা জীবনই তার এই ধোকায় কেটেছে। সে কোনো উত্তর না দিয়ে শহর ছেড়ে এক অজানার উদ্দেশ্যে রওনা দেয়। সে সব মানুষদের থেকে দূরে যেতে চাচ্ছিল, যাতে এই মানুষদের মধ্যে তার আর থাকতে না হয়। মাসানের এমন হারিয়ে যাওয়ায় জেমস আরো বেশি চিন্তায় পড়ে যায়, আর বাধ্য হয়ে তাদেরকে সারা শহর খালি করতে হয়। আর সেই সাথে সব মিলিটারিদেরকে রেডি করা হয় মনস্টারের মোকাবেলা করার জন্য। বাকি সুপার হিরোরাও তাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে তাদের শহর থেকে সরিয়ে দেয়। কেউ জানে না এই যুদ্ধে কে বাঁচবে আর কে মরবে, তবে সবাইকে তো শেষ চেষ্টা করতেই হবে। এদিকে ডেভিডও জুলিয়াকে সব টাকা পয়সা দিয়ে শহর থেকে অনেক দূরে চলে যেতে বলে। তাকে বলে, যতটা সম্ভব দূরে চলে যাও, এখানে থেকো না। আমি যেতে পারবো না, কারণ আমাকে এই মেডিসিন মনস্টারের গায়ে পুশ করতে হবে, না হয় তাকে কোনোভাবেই থামানো যাবে না। জুলিয়া বুঝতে পারে এই মিশন থেকে ডেভিড জীবিত ফিরবে না, তাই সেই সিদ্ধান্ত নেয় মরলে একসাথে মরবে, আর বাঁচলে একসাথেই বাঁচবে। জুলিয়া খুবই ভালো মানুষ ছিল। সে ডেভিডকে অনেক ভালোবাসতো। তার এমন আচরণ দেখে ডেভিডও অনেক ইমোশনাল হয়ে যায়। এর মধ্যেই শহরে মনস্টার আক্রমণ করে বসে। যারা শহর ছেড়ে যেতে পারে না তারা ভয়ঙ্কর ভাবে মারা যেতে থাকে। এসব দেখে জেনি সিদ্ধান্ত নেয় সে মাসানকে খুঁজে বের করবে। জেনি তাকে খুঁজতে সেই ঘরটায় যায় যেখানে মাসানের জন্ম হয়েছিল, আর তাকে সেখানে গিয়েই পাওয়া যায়। তবে তার চোখে মুখে আগুন ঝরছিল, তীব্র রাগ তার সারা শরীরে। হবেই না কেন বলেন? যাকেই বিশ্বাস করেছে জীবনে সেই ধোকা দিয়েছে। আসলে কেউই জন্ম থেকে অসুর হয়ে জন্মায় না, পরিস্থিতি তাকে অসুর বানিয়ে দেয়। যাই হোক, মাসান বলে, আমার সব আপনজনেরাই আমাকে ধোকা দিয়েছে, আমি দুনিয়াতে কি বাঁচবো, আমার তো বাঁচার ইচ্ছাটাই মরে গেছে। জেনি তখন তাকে বলে, ডেভিড বিউরোর জন্য কাজ করে সত্য, তবে সে তোমাকে অনেক ভালোবাসে। তোমার মনে আছে ছোটবেলায় তোমার শক্তি কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল, তোমার উপর ছাদ ভেঙে পড়েছিল, তখন কিন্তু ডেভিড তার জীবন বাজি রেখেই তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, যার জন্য তার দুই পায়ে আঘাত পায়, আর সারা জীবন তাকে পঙ্গু হয়ে কাটাতে হয়। এটা শোনার পর মাসানের মন নরম হয়ে যায়। সে তার ভুল বুঝতে পারে, সাথে সাথে ডেভিডকে কল দেয়। ডেভিড তখন ফোনটা রিসিভ করে বলে, বাবা আমাকে ক্ষমা করে দিও, তবে তোমার শক্তি নিয়ে ভয়ের কিছু নেই। এটা দুনিয়ার সব থেকে সুন্দর জিনিস। হাজার হাজার মানুষকে বাঁচাতে যদি নিজের জীবন উৎসর্গ করতে হয়, তাহলে এর থেকে গর্বের বিষয় আর কিছুই হয় না। এটা বলেই ডেভিড আর জুলিয়া একটা বিমানে সব মেডিসিন সাথে করে মনস্টারের ভেতরে ঢুকে যায়। এতে মনস্টারটা পুরো বরফের মতো জমে যায়, কিন্তু জুলিয়া আর ডেভিডও সেখানে আটকে মারা যায়। মাসান জেনিকে সাথে নিয়ে বিউরোর দিকে রওনা হয়, কারণ তার আসল কাজ এখন স্পেসশিপের কোরগুলো একসাথে করা। রাস্তায় তাদের উপর অনেকগুলো দানবীয় পাখি এসে হামলা করে। ঠিক তখনই তাদের বাঁচাতে হেলিকপ্টার নিয়ে সেখানে হাজির হয় জেমস। সে তাদেরকে বাঁচিয়ে বিউরোতে নিয়ে আসে। মাসান তখন তার শক্তি দিয়ে কোরগুলোকে একসাথে করে। তখন অন্যদিকে সব ফোর্স আর সুপার হিরোরা শহরের মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু এদিকে অনেকক্ষণ হয়ে যাওয়ায় মনস্টারের উপরে প্রয়োগ করা সেই মেডিসিনের প্রভাব কাটতে থাকে, আর সে আবারও তার শক্তি ফিরে পেয়ে চারিদিকে ধ্বংসলীলা শুরু করে দেয়। মনস্টারটা তখন বুঝতে পারে কোর আবারও তৈরি হচ্ছে। তখন সে সোজা বিউরোর দিকে আগাতে শুরু করে। বিউরোকে বাঁচাতে জেমস হেলিকপ্টার নিয়ে পাখিগুলোর সাথে মারামারি করতে থাকে, কিন্তু পাখিগুলোর পরিমাণ এত বেশি ছিল যে সে একটা সময় আর পেরে ওঠে না। তার হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে বড় এক পাহাড়ে গিয়ে আছড়ে পড়ে, আর এই হেলিকপ্টার ক্র্যাশ করেই সে মারা যায়। জেমস আসলে খারাপ মানুষ ছিল না, সে শুধু সবাইকে বাঁচাতে চেয়েছিল। এদিকে মনস্টারটা ততক্ষণে বিউরোর ভেতরে ঢুকে সবকিছু শেষ করে দিচ্ছিল। এর ভেতর মাসান সেই কোরটাকে সম্পূর্ণ করে ফেলে, আর কোর সম্পূর্ণ হওয়ার সময় মনস্টারটা এসে জেনিকে ধরে ফেলে। মাসান কোরটাকে অনেক জোরে উপরের দিকে ছুঁড়ে মারে, আর জেনিকে বাঁচাতে তার দিকে ছুটে যায়, কিন্তু মাসানের ক্ষতি হবে ভেবে জেনি তার শক্তি ব্যবহার করে তাকে অনেক দূরে সরিয়ে দেয়। এখানে জেনি মারা যায়, আর একের পর এক চোখের সামনে আপনজনদের মৃত্যু দেখে মাসানের রাগ আকাশের মতো ফুলে উঠেছে। সে কোরটাকে ধরবে,
ঠিক সেই সময় মনস্টারের একটা সুচালো পা সোজা তার বুকের ভেতরে ঢুকিয়ে দেয়। মনে আছে আপনাদের, মাসান একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল। আসলে সে ওই দিন তার ভবিষ্যৎ দেখেছিল। আর মাসানের এই অবস্থা দেখে সবাই ধরেই নেয় এবার সব শেষ হয়ে গেছে, কারণ একমাত্র সেই ছিল সবার শেষ ভরসা। আর এখন সেও মারা যাচ্ছে। মাসানের এক ফোঁটা রক্ত গিয়ে কোরে লাগা মাত্রই কোর সম্পূর্ণ অ্যাক্টিভ হয়ে যায়। আর মাসান অজ্ঞান অবস্থায় তার ছোটবেলার একটা স্বপ্ন দেখে। সেখানে তার মাকে বলতে শোনা যায়, দেখে নিও একদিন আমার ছেলে সারা দুনিয়াতে অনেক নাম করবে। এটা ভাবতেই মাসানের জ্ঞান ফিরে আসে। এদিকে স্পেসশিপ অ্যাক্টিভ হতেই স্পেসশিপের সমস্ত শক্তি মনস্টারটাকে মেরে ফেলে, আর ভেতর থেকে 3টে এলিয়েন বের হয়ে আসে। তারা বাইরে এসেই মাসানকে সুস্থ করে তোলে, তাকে ধন্যবাদ দিয়ে বলে এভাবেই আগামীতেও সারা দুনিয়াকে বাঁচাতে তোমাকে এগিয়ে আসতে হবে। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। মাসান সুস্থ হওয়ার পর সে এই লড়াইয়ের সব ছবি জোগাড় করে একটা বড় জাদুঘর তৈরি করে, যাতে পরবর্তী প্রজন্ম এই বীরত্বের কথা জানতে পারে। আর এভাবেই এই কাহিনীটার সমাপ্তি ঘটে। এই গল্পটা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমাদের নিজেদের চিনতে শিখিয়েছে। আমাদের সবার মধ্যেই কিছু না কিছু ক্ষমতা থাকে, আমরা তা বুঝতে পারি না বা সেটাকে ছোট করে দেখি। আমরা আমাদের এই শক্তিটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে হয়তো দুনিয়াটাকেও পাল্টে ফেলতে পারবো। শুরুতেই বলেছিলাম আমাদের প্রিয় দর্শকদের জন্য রয়েছে স্পেশাল সেগমেন্ট, আর তা হলো আমাদের চ্যানেলে আপনাদের সাপোর্ট দেওয়া ব্যক্তিদের মধ্যে বাছাইকৃত সেরা কমেন্টসকারীদের নাম ও পরিচয়। একই সাথে সেরাদের মধ্যে থেকে দৈবভাবে নির্বাচিত হওয়া ব্যক্তিদের জন্য ছোট্ট একটা উপহার। আর আমাদের এবারের বাছাইকৃত কমেন্টসকারী হলেন অ্যালেক্স ভাই। তিনি লিখেছিলেন, আপনার ফুল ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, দেখেই মনটা জড়িয়ে গেল। ধন্যবাদ ভাই এইসব ভিডিও দেওয়ার জন্য। আশা করি এরকম ভিডিও আরো দেবেন। অ্যালেক্স ভাই, আমাদের সবসময় চেষ্টা থাকে কিছু শিক্ষণীয় গল্প আপনাদের সাথে শেয়ার করার, আর সেখান থেকে যদি কিছু শেখার থাকে তাহলে সেটা আমাদের নিজেদের মতো করে এক্সপ্লেন করা। তো আশা করি আপনাদের কাছে এই বিষয়টা ভালো লাগে। আর যদি আমাদের জন্য আপনাদের কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্পে। তবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভালোকে ভালোবাসবেন।